আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৫৯। আবিরের ক্রুধিত কণ্ঠে বলা কথাটা মেঘের কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই মেঘ কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধরপড় করছে, গাত্র জোরে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্র হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডের বেদম নাভিশ্বাস অনুভূত হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়নের অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাতে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবশ্যহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রবক বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালে পাশের ছিঁড়া উপশিরাগুলো দপদপ করছে। রক্তবর্ণের আখিযুগল আরো বেশি রক্তাভ হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তির রেশমাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুহাত বরফের নেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আবিরের ভেতর ঘনীভূত নবুশ্চর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই, আপনি কাঁদছেন কেন? আবির ঢুক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর, চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দুহাত আবিরের অতকীর্তেই নিজের গালে রাখল। সহসা আবিরের চৌড়া দুহাত দিয়ে মেঘের ছোট্ট ছোট্ট হাতকে সম্পূর্ণ ডেকে ফেলেছে। আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গাল বিয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গ শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আক্ষেপে সে ধ্বংসের খেলায় নেমেছিল। সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করতে মেঘের নিষ্পলক হৃদয়। মনের গহীনে ১ বছরের আত্মগোপনে মন্তর গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগড় সংস্পর্শে অনুযোগী রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতি মেঘ হতবিলম্ব হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালে নিথর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকানি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশলকরণীয় কবলে পড়ে গেছি। প্রতিগত শব্দে তোকে বুঝতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নীরবতায় শুয়ে যাব, তবুও ব্যর্থতা সইতে পারবো না। এক শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সব কিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন, ইনশাআল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিংস হতে হবে? মেঘ উদ্বেলহীন কণ্ঠে জানালো, কারো সহিংসতায় যদি আপনার সাফল্য অর্জিত হয় তবে সে অমূল্য সহিংস হবে। আবির মেঘের হাতের উপর নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা স্বরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমোতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের উন্না এক পাশ টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিনই আবির সবকিছু ছারখার হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজে কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দেবে না। ভৌ করে নিজের অঢেল ভালোবাসায় সমক্ষ প্রমাণ দিবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সেসব কিছু ভেবে বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না। পরিবার নাম বেড়াজালে বাধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে, আর অন্তরে উত্তাপে নিজেই জ্বলছে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন।
আবির ভ্রুকুচকে ক্ষীণস্বরে বলল, আসছিলেন কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবেই আসি না কেন, তাতে আপনার কি? এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেও মেয়েটা ক্ষুদিত মুখশ্রী জল জল করছে। আবির মৃদু হাসলো। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে বাড়ি নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তানারা আমাকে দেখে কেমন করে হাসছে। মেঘের আজগবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। আকম্বাদ জুড়ে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফোটাতে পেয়েছে বলে মেঘ আহ্লাদে গলে যাচ্ছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারা অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন, আমি ঠিক ততবারই আপনার মনে আশার আলো জ্বালাবো। আমৃত্যু আপনার বেশে হিতিংশীর ছায়া হয়ে থাকবো। আবেগে আত্মূল্য মেঘের রঙিন দৃষ্টতা অন্ধকার মুহূর্তে সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠেছে মনের আঙিনায়। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রূণা চালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ের অনুভূতি সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বাসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম চলুন। আবির হাঁটছে, মেঘও আবিরের পিছু পিছু হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎই মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে থাকে। মেঘ বয়ে আবিরের শার্ট খামচে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশে কাঁধে আলতোভাবে হাত রেখেছে। আকম্বাত মেঘ চিৎকার দিয়ে উঠেছে, আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তানারা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গেছি। বলে ধরবেন না? আবির নাক মুখ কুচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুতে গেলে অনুমতি নিতে হবে। মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ জ্বালা। নো নিড। কেন? মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনিই আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতে মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার কি সম্পর্ক? মেঘ ছাপাই দেওয়ার সারে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে আনার আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুম ফাঁকা ছিল, তখন মনকে কিভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্ত নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি, মানে যাবেন না? কথাটা বলেই মেঘ ফুস করে শ্বাস ছাড়ল। আবির ব্রুকুচকে দুই আঙ্গুলে মেঘের নাকে আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যে অজুহাত দেখানোর কি প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজস্ব গতিতে। আরও একটা ঈদ কেটে গেছে। মুজাম্মেল খানের কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানবীর একাই সামলিয়েছে। গত ঈদে মেঘ শুধু আবির তানবীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মুজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন মেঘের পরীক্ষার জন্য। আপাতত বিয়ের ব্যাপারে মুজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না, তাই আবির আর তানবীর দুজনেই বেশ নিশ্চিন্ত। বাচ্চার সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝেই আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্কে আগের থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যে ছোটখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরকে ভালোবাসে। দুজন দুজনের ভালোবাসা উপলব্ধি করতে পারে, তবুও মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডিতে বাঁধা, তেমনি মেঘ নিজের গণ্ডিতে বন্দী আছে। মিনহাজের ঘটনার পরপর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ন প্রমাণ পাবে না, ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিচ্ছুই বলবে না। ধীরে ধীরে মিনহাজের সাথেও মেঘের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তানবীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাই বোনদের সঙ্গে ঘুরোঘুরি করে। হুপ্পিদের বাসার সাথেও যোগাযোগ ভালোই হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনো টম এন্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখে আড়াল হলেই মিঙ্কুন এক অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টুমি সহ্য করলে এখন আর করে না। সুযোগে দুটার পিছনে লাগে।
আজ সকাল থেকে শিমুল আর সোহাগ তানবীরকে কল দিচ্ছে। অনেকদিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানবীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সোহাগ দুজনে আগে থেকে উপস্থিত, একসঙ্গে ঘুরোঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানবীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভ্রু কুচকালো। বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হন হন করে হেঁটে যাচ্ছে। তানবীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে বলল, তোরা বস, আমি আসতেছি। সোহাগ দীর্ঘণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? তানবীর মেকি স্বরে জবাব দিল, প্রেম করতে। তানবীর যেতে যেতে বন্যা অনেকটাই সামনে চলে গেছে। তানবীর পিছন থেকে ডাকলো, বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানবীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করেছি। তানবীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না, আমি নিতে পারবো, বিশ্বাস রাখতে পারো, তোমার ব্যাগ নিয়ে পালাবো না আমি। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগ নিতে গিয়ে বন্যার হাতে তানবীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানবীরের তপ্ত স্পর্শ অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠেছে। তানবীর ব্যাগ ধরে বিস্ময়ের সময় তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? না। তানবীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানবীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সমস্যা তানবীরকে থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবে মানুষটার সাথে দেখা হয়ে যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার নক দিচ্ছিল, তাই আসছি। এখানে চলে আসছেন যে বন্ধুরা খুঁজবে না? আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না? তানবীরের ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানবীর সহসা কৌতুক স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক মুখ কুচকে বলল, চা খাবো না, ধন্যবাদ। তানবীর সশব্দে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে শোধালো, আপনাকে কে বলছে? ম্যাক। সেটা তুমি জেনে কি করবা? খাবে কিনা বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুজনে চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে 2জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকদের দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যার ভ্রুজগল আর কুচকে আসে। তানবীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং ওই পাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতকৃতে তানবীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানবীর তপ্ত স্বরে বলল, কিছু বলবে? বন্যা সে এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। তানবীর পুনরায় প্রশ্ন করলো, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ানো, আর তানবীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানবীর বন্যার মাদকের ন্যায় চোখের গভীরে ঢুকে গেছে। আশপাশ বলে নীরের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানবীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানবীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেলো। তানবীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানবীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানবীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখলো। এদিকে বন্যার 2 হাতে তখন তানবীরের পেটে। কয়েক মুহূর্ত তানবীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানবীরের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানবীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছে। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানবীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসল। তানবীরের মস্তিষ্ক এখনো বন্যার স্পর্শে অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসবে তানবীরের বিশেষ মনোযোগ নেই। তানবীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরো বেশি খারাপ হলো। বন্যার আগে কটমট করে বলল, আপনি হাসতেছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানবীর মৃদুস্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবে চলাফেরা করেন? তানবীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফুস করে উঠল, ওহ কি? আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একবার ভেবেছেন? তানবীর কপাল কুঁচকে বলল, কি হতো? তানবীরের দুষ্টামি বুঝতে পেরে বন্যার আগে আরো বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটা স্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকে সরু উষ্ঠতে তানবীর নজর স্থির হয়ে আছে। বন্যার আগে একের পর এক কথা বলছে। তানবীর অবাক লোচনে শুধু ঠোঁটেই চেয়ে আছে। বন্যা আকম্বাদ বলে উঠল, আমি এক্ষুনি মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানবীরের এবার টনক নড়ে উঠল।
তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি একটা কেয়ারলেস, এটা তো ওর জানা দরকার, আমি এক্ষুনি কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না প্লিজ। কেন? তানভীর মনে মনে বিড়বিড় করলো, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করছে, তাহলে সবার রাগ আমার একার উপর ঝাড়বে। ওমা, আমি নাই। তানভীর ডুব গিলে উষ্ণ স্বরে বলল, অনুকে বললে বাসার সবাই জেনে যাবে, অনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে, বাসার মানুষের বকাও খেতে হবে। অনা চাপা স্বরে বলল, মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। অন্না দীর্ঘণ্ঠে বলল, মেঘকেও আপনাকে অনেক ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানে মামা কোথায় চলে গেছিল? এতক্ষণে কোথা থেকে এসেই জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দেব? তানভীর উচ্চস্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা। লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। মন অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে আকম্বাদ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? অন্না গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকিসরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি? অন্না তানভীরের হাবভাব দেখে প্রকট তপ্ত স্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না। বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো, তৎক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগের থেকে সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে গিয়ে বন্যার একটা রিকশায় উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানভীর আবারও সোহাগের কাছে। খানবাড়িতে আজ মেঘ আর মিম হই হুল্লোড়ে মেতেছে। গতকালই মেঘদের প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল এখনো বাকি। তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তামিম আর মিনহাজ দুজনই মেঘ আর বন্যার প্র্যাকটিক্যাল সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবিরের থেকে মাপ চাওয়ার জন্যই দিয়েছে। মেঘ বন্যা সেসব কিছু জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতেই মেঘ আজ রাতের বেলা বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপ্পিদের দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, বলুন। মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা সরে বলল, সেসব বাদ দেন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, নিজেকে আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নেই, আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসব, আপনি সবাইকে দিয়ে দিয়েন। মেঘ রাগী স্বরে বলল, না আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে যদি আবার তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই রাকিব বলল, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতে চাস না কেন? সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই বইয়ে রান্না করে ঢুকতে দেস না? আবির গুরুবার কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার, ফর্সা হলেও আমার, কালো হলেও আমারই থাকবে, ও সবেমাত্রই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ। বিয়ে দেওয়ার ভয়ে আমি আগে থেকে ওকে রান্নাই করে দিতাম না, অথচ চাচ্চু সে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্না বান্না শিখে ফেলে তাহলে আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টার সুরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দেওয়ানা, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবিরের অগ্নিদৃষ্টি তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ কর শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদু স্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালারই মতো, ভুলে যদি উল্টাপাল্টা কথা বলবি তাহলে তোর খবরই আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপাল কুঁচকে রক্তাপ চোখে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের বিয়ের কথা বলছি আমি। কিচ্ছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা।
আবির মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘ আর মিম রান্না করছে। বাড়ির 3 কর্ত্রী সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আবির বাসায় ঢুকে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকালো। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখে মালিহা খান বললেন, কিরে আবির, কফি করে দেব? না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন? রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে। আমাদের আশেপাশে বিরতে নিষেধ করেছে। দেখ তোকে অনুমতি দেয় কিনা। আপনি রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না। কেন? আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে থাকতে চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, রেস্ট নিয়ে আসতেছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম বোনা, এছাড়া 2-3 আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরের একপাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘকে রান্না করতে দিতে চাই না ঠিকই, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে পারবে না, এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক করে বলছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির তো হয়ে গেছে। মেঘ আহাম্মকের মতো আবিরকে দেখছে। আবির কোনো রকমে গিলে দীর্ঘণ্ঠে শুধালো, লবণ দেশনি? না। কেন? রেসিপিতে লবণ দেয়নি তারা? দিয়েছিল। তাহলে তুই দেশনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবুর বেকুব বনে গেছে। এমন সময় আলী আহমদ খান আর মুজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি কফি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিয়া খানকে ইশারায় রান্নাঘরে যেতে পড়ল। মালিয়া খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ করে সাহায্য করতে পারেননি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিহা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তার মির মিটিমিটি হাসছে। মুজাম্মেল খানের নজর পড়তেই ফুস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও, এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেজন্য হাসছি না, আপনি যে এই অবস্থায় বুনুকে বিয়ে দেওয়ার কথা ভাবেন তার জন্য হাসছি। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতে মেয়ে বিয়ে দেব যেখানে আমার মেয়েকে রাধুনী নয় রাজরানী হয়ে থাকবে। তানভীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটা এই খান বাড়ি, এখানেই আমার বোন রাজবাড়ি হয়ে থাকবে, অথচ রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতেই পারছেন না। রাত 10টার পরে মেঘ আবার রান্না করতে গেছে। এবার আর কোনো রেসিপি চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানবীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেছে, আর বাকিটা বাসার সবার জন্য রেখে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ওয়ার্ড্রোবে জামা কাপড় রাখছিল। গাড় ঘুরিয়ে মেঘের অন্ধকারাচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো। হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বিষ নিহিত জেনেও প্রতিনিয়ত আমরা কত খাবার খাচ্ছি, আর আপনার তো লবণ কম, মশলা বেশি খাবার, আর এমন কি? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিছুই ঠিক মতো পারি না। আবির কোমল কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আস্তে করে বলল, আপনাকে আগেও বলেছি, আজ আবারও বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলেও মন খারাপ করবেন না। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়ে সারা জীবন কাটাতে হয়। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য 2টা শার্ট রেখেছিলাম, দেওয়া হয়নি। আর পুরাতন শার্ট নেবেন নাকি নতুনটা কিনে দেব? আবির ইস্ত্রি করা 2টা শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল। একটা সাদা আর একটা কফি কালার। মেঘ শার্ট 2টা দেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনে শুভ্র রঙের একটা শার্ট। মেঘ মনে মনে সাহস অর্জন করে হঠাৎ বলে ফেলল, পুরাতনই নিব, কিন্তু আমি এই সাদা শার্টটা নেব না, আপনার পরনেরটা নেব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা, ওই 2টা আপাতত নিয়ে যান, কালকে ওইটা ধুয়ে তারপর দিয়ে আসবো নে। মেঘ শ্বাস ছেড়ে নিরেট কণ্ঠে বলল, শার্ট আমি ধুতে পারবো, দিলে এক্ষুনি দেন, নয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটা টি-শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে বলল। মেঘ 3টা শার্ট নিয়ে যেতে বলল, নুডলসটা খেয়ে নিয়েন। রুমে এসেই দরজা বন্ধ করে আবিরের পরনের সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়েই পরে নিয়েছে।
শার্ট লম্বাই হাঁটুর কিছুটা উপর পর্যন্ত পৌঁছেছে, তবে সেসবে মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। কল্পনায় আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘকে মনে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। মেঘ পুরো করে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুখ ডাকছে, আবার আঙ্গুল ফাঁকা করে নিজেকে দেখছে। আকম্বাত আবির ভাইয়ের মতো হাতা ফুট করতে শুরু করলো। আবিরের মতো সুন্দর না হলেও মেঘ যেভাবে কোমরে হাত রেখে ফ্যাশন করছে, একটু পর পর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। চলবে।